যুদ্ধের মামলা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে জেতা না গেলেও হার মানা যাবে না। তাই নাম দেওয়া হয়েছে যুদ্ধবিরতি। যুদ্ধের ময়দান থেকে বারুদের গন্ধ মিলিয়ে যাবার আগেই যদি কোনো নেতা বলে চলুন একটু বিরতি নেই, তখন বুঝতে হবে গল্পটা শুধু যুদ্ধের না, ভেতরে অন্য কিছু রান্না হচ্ছে। ট্রাম্প হঠাৎ করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল বাড়ানোর ঘোষণা দিলেন কেন? শুনতে শান্তির মতো মনে হচ্ছে, কিন্তু বিষয়টা ঠিক শান্তির নয়। প্রশ্নটা সহজ, এটা কি কৌশল নাকি চাপ সামলানোর চেষ্টা? যুদ্ধের গল্প সবসময় কামানের গর্জনে শুরু হয় না, অনেক সময় তা শুরু হয় নিঃশব্দে, একটি পোস্ট দিয়ে, একটি বাক্যে কিংবা এক টুকরো যুদ্ধবিরতি শব্দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাটিও যেন তেমনই, একটু নরম, একটু ক্লান্ত আর একটু কৌশলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানালেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। যতক্ষণ না আলোচনার ফল বের হয় ততক্ষণ যুদ্ধ থেমে থাকবে। মজার ব্যাপার হলো, ইরান কিন্তু বলছে তারা এমন কোনো অনুরোধই করেনি। তাহলে প্রশ্ন ওঠে, এই যুদ্ধবিরতি কার জন্য, কার স্বার্থে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম কয়েকটি ব্যাখ্যা সামনে এনেছে। প্রথম ব্যাখ্যাটি সবচেয়ে অস্বস্তিকর। যুদ্ধক্ষেত্রে কার্যত আমেরিকার ব্যর্থতা। ট্রাম্প কি তবে যুদ্ধে হেরে গেছেন? 7 সপ্তাহ ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার সব সম্ভাব্য কৌশল প্রয়োগ করেছে, কিন্তু ফলাফল প্রত্যাশা মতো তো নয়ই, বরং ভালোই নাকানি চুবানি খেয়েছে। যুদ্ধের ময়দানে যখন জয় আসে না, তখন রাজনীতির ময়দানে যুদ্ধবিরতি নামক একটি সুন্দর শব্দ বের করে আনা হয়, যেন ছাত্র পরীক্ষায় খারাপ করলে বলে, আসলে আমি পড়িনি, ইচ্ছে করেই দিইনি। দ্বিতীয় ব্যাখ্যাটি একটু বেশি চতুর। যুক্তরাষ্ট্র হয়তো কৌশলগতভাবে বিভ্রান্তি তৈরি করছে। বাইরে থেকে বলছে আমরা থেমে গেছি, কিন্তু ভেতরে ভেতরে বা পরোক্ষভাবে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিংবা তাদের আঞ্চলিক মিত্র ইসরায়েল সেই দায়িত্ব নিতে পারে। যুদ্ধের ইতিহাসে এমন নাটক নতুন নয়। এক হাতে ফুল, অন্য হাতে ছুরি। তৃতীয় সম্ভাবনা আরও সূক্ষ্ম। যুক্তরাষ্ট্র হয়তো সত্যিই সরে যেতে চাইছে, কিন্তু ইসরায়েল এই সংঘাত চালিয়ে যেতে পারে। অতীতে যেমন লেবাননের ক্ষেত্রে দেখা গেছে, যুদ্ধবিরতির মাঝেও সংঘাত চলতে থাকে, অজুহাত তৈরি হয়, আর যুদ্ধ কখনো পুরোপুরি শেষ হয় না। চতুর্থ ব্যাখ্যাটি সমুদ্রের দিকে তাকায়। হরমুজ প্রণালী। যদি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালিয়ে যায়, তাহলে সেটি যুদ্ধের অংশ হিসেবে বিবেচিত হবে। আর ইরান স্পষ্ট করে দিয়েছে, অবরোধ থাকলে প্রণালী খুলবে না, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ ভেঙে দেবে। অর্থাৎ যুদ্ধবিরতি কাগজে থাকলেও বাস্তবে উত্তেজনা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। পঞ্চম ব্যাখ্যাটি সবচেয়ে দীর্ঘমেয়াদী। যুক্তরাষ্ট্র হয়তো ইরানের উপর যুদ্ধের ছায়া ধরে রাখতে চায়। পুরো যুদ্ধ না, আবার পুরো শান্তিও না, এক ধরনের ঝুলন্ত অবস্থা। এতে ইরানের অর্থনীতি ও রাজনীতি অনিশ্চয়তায় থাকবে। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। ইরান এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ বিশ্বের তেল বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রাস্তায় তাদের হাত। তাই এই ছায়া যদি বেশি গাঢ় হয়, তাহলে সেই পথ বন্ধ হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। এতক্ষণ পর্যন্ত গল্পটা ছিল কৌশল, ব্যাখ্যা আর রাজনৈতিক ইশারার, কিন্তু আসল নাটক লুকিয়ে আছে আর এক জায়গায়, অস্ত্র ভাণ্ডার। যুদ্ধ শুধু সৈন্য দিয়ে হয় না, হয় গোলা বারুদ দিয়ে। আর সেই জায়গাতেই যুক্তরাষ্ট্রের অবস্থা কিছুটা চিন্তার। বিভিন্ন বিশেষজ্ঞ এবং পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত সূত্রগুলো বলছে, ইরানের সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা CSIS এর বিশ্লেষণ বলছে, মাত্র 7 সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত 45% ব্যবহার করেছে। ভাবুন, একজন ধনী মানুষ তার সঞ্চয়ের প্রায় অর্ধেক খরচ করে ফেলেছে। এখনও সে ধনী, কিন্তু আগের মতো নিশ্চিত নয়। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি অত্যাধুনিক থার্ড ব্যবস্থার অন্তত অর্ধেক ব্যবহার হয়ে গেছে। প্যাট্রিয়ট সিস্টেমের প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও শেষ। টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30%, JASSM এর 20%-এর বেশি, আর SM-3 এবং SM-6 ক্ষেপণাস্ত্রেরও বড় অংশ ব্যবহার হয়ে গেছে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো যুদ্ধের ক্লান্তির হিসাব। সূত্রগুলো বলছে এই তথ্যগুলো পেন্টাগনের গোপন নথির সঙ্গে মিলে যায়, অর্থাৎ এটা কোনো আন্দাজ নয়, বাস্তব। এখন প্রশ্ন, এই ঘাটতি পূরণ করতে কত সময় লাগবে? সেখানেও উত্তরটা খুব আশাব্যঞ্জক নয়। উৎপাদন বাড়ানোর জন্য চুক্তি হয়েছে ঠিকই,
কিন্তু সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে 1 থেকে 4 বছরেই ঘাটতি পূরণ হবে, কিন্তু পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও সময় লাগবে। এর মানে দাঁড়ায়, আজ যদি আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, বিশেষ করে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে, তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ যথেষ্ট নাও হতে পারে। একজন অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল মার্ক ক্যানসিয়ান তো সরাসরি বলেছেন, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলছেন, সব ঠিক আছে, প্রয়োজনীয় সবকিছুই তাদের হাতে আছে। এই কথাটা শুনলে মনে পড়ে, পরীক্ষার আগে ছাত্র বলে সব পড়া আছে, এদিকে পরীক্ষার ফল বের হলে বোঝা যায় আসলে প্রিপারেশন কেমন ছিল। ট্রাম্প নিজেও বলছেন যুক্তরাষ্ট্রে কোনো অস্ত্রের ঘাটতি নেই, কিন্তু একই সঙ্গে তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ চাইছেন। এই দুই বক্তব্য একসঙ্গে বসালে মনে হয় পুরো গল্পটা সোজা নয়। আর ট্রাম্প হয়তো এবারও মিথ্যাই বলছেন। এর আগে সামরিক নেতারাও তাকে সতর্ক করেছিলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ অস্ত্রভাণ্ডারে চাপ ফেলবে, বিশেষ করে যখন এই সময়ে ইসরায়েল এবং ইউক্রেনকে সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে মার্কিন কংগ্রেসেও উদ্বেগ বাড়ছে। ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলছেন, এত গোলাবারুদ ব্যবহার হলে ভবিষ্যতে প্রতিরক্ষা কিভাবে চালানো হবে। সিনেটর মার্ক কেলি বিষয়টিকে একদম সহজ করে বলেছেন, এটা শেষ পর্যন্ত একটা গাণিতিক সমস্যা হয়ে দাঁড়াবে। কত আছে, কত লাগবে আর কোথা থেকে আসবে, এই হিসাব মিলাতে হবে। এই পুরো ঘটনাটাকে যদি এক লাইনে বলতে হয়, তাহলে বলা যায় যুদ্ধের ময়দান থেকে ট্রাম্প হয়তো পুরোপুরি পালাচ্ছেন না, কিন্তু ধীরে ধীরে পিছিয়ে আসছেন। সামনে এগোনোর শক্তি কমে গেলে অনেক সময় মানুষ বলে, আমি ইচ্ছা করেই থেমেছি। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এটা কি কৌশল নাকি ক্লান্তি? সময়ই তার উত্তর দেবে। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে তা হলো যুদ্ধের ধোঁয়া একটু পাতলা হয়েছে ঠিকই, কিন্তু আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি।